গল্প অনুষ্ঠানে আজকে আমরা আসছি কলকাতায় সুব্রতর কাছে। সুব্রত ঘোষ, আর কলকাতা মানে সুব্রত। সুব্রত পেশায় আর্টিস্ট, কিন্তু তার একটা সুপ্ত প্রতিভা আছে, সে হচ্ছে অসম্ভব সুন্দর গান গায়। শুধু তাই না, কথা এত চমৎকার বলে, এত মজা করে, তার সাথে গল্পে গল্পে আপনারা শুনতে পারবেন যে তার শুধু গান গাওয়া বা ছবি আঁকা না, তার সাথে কথা বলে যে কোনো মানুষের ডিপ্রেশনই দূর হয়ে যাবে। সেই কারণে সুব্রতর সাথে কথা এবং গল্প। তো সুব্রত, কী অবস্থা, কেমন আছো? ভালোই আছি, এবং তবে আমাদের ভালো থাকতে হয়, তার কারণ আমরা ভালো রাখার চেষ্টা করি মানুষকে। ভালো যদি নিজেই না থাকি তাহলে মানুষকে ভালো রাখবো কী করে? তো সুতরাং মানুষকে তো আমাদের প্রতিটা মুহূর্তেই বাধা এবং দুঃখের একটা সাগর এই জীবনটাই। আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের যুদ্ধ এবং এই দুঃখে ভরা সাগর, কিন্তু সেটাকে জাস্ট একটু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের মতো মানুষ কিছু থাকে এই পৃথিবীতে, ওটাকে আড়াল করে দেয়। তোমাকে দেখে মনে হয় না তো কোনো দুঃখ বা কিছু আছে, তুমি তো সবসময় হাসমুখ। না, এটাই হয়তো মজার যে নীলকণ্ঠ পান করে যেমন শিব নিজেই নীলকণ্ঠ হয়েছিল, বা আমরা বিষটাকে নিয়ে নিই, নোংরাটাকে আমরা লুকিয়ে রাখি, সৌন্দর্যটাকে বার করে রাখি। যেমন একটা কোনো কিছু যখন ভিউ দেখি আমরা, হয়তো একটা ডাস্টবিন সবচেয়ে পরিষ্কার কথা, ওটাকে আমরা কীভাবে দেখি, নাকে হাত দিয়ে যাচ্ছি বা একটা নোংরা জিনিস, ওইটা কি পেন্টিংয়ের মাধ্যমে যদি প্রাণবন্ত করতে পারি, তাহলে মানুষ প্রথমে কি ওটাকেই দেখবে, ন্যাচারালিটি। তো নেচারকে বা ন্যাচারাল ব্যাপারটাকে আমরা যখন কাছাকাছি আনার চেষ্টা করি, বা যদি সেই দক্ষতার মাধ্যমে রাখতে পারি, তাহলে অবশ্যই সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য। আচ্ছা বলো দেখি, তুমি তো গল্প করছো আমার সাথে, খুব মজার বিষয়, কিন্তু একটা জিনিস আমি জানতে চাই, সবসময় জানা হয়নি কখনো, তোমার ছোটবেলাটা কেমন গেছে, বেড়ে ওঠার কিছু গল্প। হ্যাঁ, ছোটোবেলাটা গেছে কীরকম, আমি সেই সময়টা কীরকম ছিল, অনেকেই যেমন পড়াশোনায় খুব ভালো হলে যেমন প্রথম বেঞ্চে বসা যায়, তা আমার বেঞ্চটা ছিল থার্ড বেঞ্চ বা তারপরের বেঞ্চ। তো প্রথম থেকেই যেন সেই সবার কাছে একটা অবহেলার মধ্যেই থাকতাম। অবহেলা বা যা হয়, ভালো স্টুডেন্ট হলে, ভালো অঙ্কে ভালো হলে ভালো থাকে, তাদের একটা ইয়ে থাকে। তো আমি সেটা বুঝে গেছি যে আমার এই জিনিসটা একটু কম আছে, আমি পিছন দিকে থাকতাম, আর পিছন থেকে বেঞ্চ বাজিয়ে গান টান করতাম। তো গান করতে করতে একদিন আমার বন্ধু বললো, শুনো তো, তোর তো গলাটা খুব সুরে আছে, তুই গান টান শিখিস না কেন? ক্লাস 7-এ যখন পড়ি, তখন আস্তে আস্তে মনে হলো তাই পারি না, আমিও বুঝতে পারছি, তবে এবার ট্রাই করা যাক। তারপরে একটা কোনো ব্যান্ডের সঙ্গে যোগাযোগ করলাম, তাদের কাছে গান করলাম। হ্যাঁ, এবং ধীরে 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 আমার কিন্তু পেন্টিংয়ের আগে গানটা এসে গেছিলো। আমি গানটাই 97 সাল থেকে টানা শুরু করি প্রফেশনালি। হ্যাঁ, প্রফেশনালি। এবং আমার রাতই ছিল, রাত্রি 2টো, 2:30, 3টা, ভোরবেলা পৌঁছাতাম বাড়িতে। এইটাই ছিল আমার রুটিন। গড গিফটেড গলা। গান শিখতে কি কোথাও গিয়েছো? হ্যাঁ, শিখতে হয়েছে, গানটা তো শিখতে হয়, কারণ গানের যে ছোট ছোট জায়গাগুলো আছে সেগুলো যদি না শেখা যায় তাহলে হয়তো ভালো হয়, অনেকের গলায় গড গিফটেড থাকে, কিন্তু সেটাকে একটু শানিত করতে গেলে একটু হালকা কিছু ক্লাসিক্যাল বা ওগুলো একটু সহযোগিতা নিতেই হয়। হ্যাঁ, তবে খুব যেমন কিশোর কুমার যেমন ছিলেন, খুব চট করে ধরে ফেলতে পারেন, বা ধরে ফেলতে অনেকেই, যেমন খুব বড় অভিনেতাও দেখেছি খুব তাড়াতাড়ি তারা সংলাপ বুঝে নিতে পারেন। আবার অনেকে দেখা যাবে সারা জীবন ধরেই করছেন, কিন্তু তাদের স্লো হচ্ছে, সময় লাগছে। এটা কিছু ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমার গান ধরতেও সময় লাগে না আর কি, চট করে ধরতে পারি, এবং সেই ফিলটাকে করেই গান করি, অনুভব করে গানটাকে করি। ভগবানের আশীর্বাদে এখন অবধি সুর থেকে বেরোতে পারে, মানে সুর কখনো বেসুরা হয়নি। যাক, গান সম্বন্ধে অনেক শুনলাম, তবে একটা গান হয়ে যাক। তোমার ছোটবেলায় বা যে কোনো সময় প্রেম তো হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম, এটা হয়, ভালো লাগা, যে কোনো। তো এখন ভালোবাসা বা যে কোনো একটা গান, তুমি জানি খুব প্রিয় একটা গান আছে নজরুল ইসলামের, না? তো ওটাই কোনো একটা মেয়েকে চিন্তা করে করা কেন? অবশ্যই এটা করতে গিয়ে কি হয়, মানে বারবার আমার কাছে ধরা পড়ে কিছু কিছু ব্যাপার, যেমন কোনো কিছু রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে হয়তো দাঁড়িয়ে বললাম। এখন ব্যাপারটা কি, যে লোকে হয়তো ভাবে যে নিশ্চয়ই চরিত্রহীন, মানে মানুষের শিল্পী তো তার কিছু নেই, এইটাই তাদের উপহার। তাই বলো ভাই, সুন্দর জিনিসটা কেন দেখবো না? সুন্দর একটা মানুষ যদি তাকে দেখতে ইচ্ছা করে, সুন্দর আমরা কোনো বাড়ি ঘর, গাছপালা, ফুল ফল যদি দেখতে পারি, এটাও তো একটা পার্ট অফ একটা জীবনেরই একটা অঙ্গ। তো তাকে দেখতে অসুবিধা কী আছে? সুন্দর চুল বা সুন্দর একটা কোনো ফুল হয়তো মাথায়, হয়তো সাউথ ইন্ডিয়াতে গেছি, সেখানে তারা খুব মাথায় ফুল, এরকম তাদের একটা রেওয়াজ আছে। তো সুতরাং এই গানটা কিন্তু তখন মনে মনে একটা চলে। হ্যাঁ, যে কোনো সিচুয়েশান একটা তৈরি করে দেয় আসলে। তো আমার মনে হচ্ছে আমাদের কাজী সাহেবের যে গানটা, তো গানটা একদম একদম উপযুক্ত তখন ওই মুহূর্তে মনে হচ্ছে যে না, এই গানটাই খুব, আর সেই মুহূর্তে আর কি। একটু শুনি তাহলে তোমার মুখে একটু যেমন গানটা।
সেকেন্ড। একটু খালি গলায় শুনবো না আমরা আজকে তোমার গানের ভান্ডার থেকে যতটুকু আছে দেখি। মানে এই গানে কি বোঝাচ্ছে সে? এই গানটা গানটা শুনলে বোঝা যাবে না? হ্যাঁ, এই গানটার মধ্যে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ইয়ংয়ে আছে। এটা একটা এই গানটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা দু রকম ভাষা দেখতে পাচ্ছি, একটা হিন্দিও ঢুকছে এখানে, আচ্ছা বাংলা ভাষা, সেটাকে আচ্ছা। হ্যাঁ। এবং এটার একটা মজা আছে যে আমরা গান করতে করতে কখনো বাংলা উচ্চারণও দেখছি, আবার এটা হিন্দি উচ্চারণের মধ্যে কোনো হচ্ছে সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি যেভাবে পারো, তুমি যেভাবে তোমার এটাকে অভিব্যক্ত করতে পারো করো, একটু শুনি। আলগা করো গো খোপার বাঁধো, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, বিনোদ বেনি জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई, आलगा करो गो खोपार बांधो, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, তোমারও কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমারও কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, বেहोश होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजू बंद में बस गई, बाजू बंद में बस गई, आलगा करो गो खोपार बांधो, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। চমৎকার চমৎকার, মানে এত সুন্দর, এবং গানটা ভালো করেছো, দুই ভাষায় বলাতে বুঝতে খুব সুবিধা হয়েছে। বাংলা তো বুঝি, আবার হিন্দিও বুঝি, কিন্তু হিন্দিটার যে কাস গাইটা, এটা গজল, এটা গজলেরই একটা টাইপ, গাজালের এটা কিন্তু নজরুল ইসলামের গান ছিল, কিন্তু সে আবার গাজালও টান নিয়েছিল। তো মানে ওর চারদিকে ওর ঘোরা দৌড়িয়েছে, মানে ওর যখন আমরা হয়তো অনেকেই জানি না, এখনও আমি বলি যদি নজরুল ইসলামের গান নিয়ে যদি এখনও অনেক রিসার্চ করা যায় সঠিকভাবে, আমরা অনেক ভালো ভালো গান পাবো। হয়তো এখনও আমরা সামান্য কয়েকটা কাজ করতে পেরেছি, হ্যাঁ এখনও নজরুলকে নিয়ে রিসার্চ চলছে বা আরও ভালো ভালো কাজ হয়তো হচ্ছে, তবুও বলি একটা সাগরের মধ্যে আমরা আছি, কয়েকটা জাস্ট কয়েক ফোঁটা জল নিয়েছি আর কি, এইটুকুনি বলতে হবে। সাগরের মধ্যে আছে। তুমি একটা নজরুল ইসলামের কথাতে মনে হলো, তোমাকে তো সবাই নজরুল ইসলাম বলে, তুমি জানো তো, মানে আমরা যেটা জানি, প্রথম চোখে যেমন তুমি ঢাকায় যখন আসছিলা এবং পাঞ্জাবি পরেছিলা, আরো একটু বড় চুল ছিল, তখন সবাই তোমাকে নজরুল ইসলাম মনে করে ছবি তুলেছিল, মনে আছে কি? মনে আছে তো। তো তখন তো অনুভূতি কেমন লাগে যখন এই যে গানগুলা গাওয়াবো, নজরুল ইসলামের সাথে তোমাকে সবাই তুলনা করে? ব্যাপারটা হয় কি যে একটা মানুষকে যদি বারবার বলে, তখন সে হচ্ছে আমি সেই লোকটাই না, তো এটা এটা খুবই ভাবনাটা খুবই অন্যায়, ভাবাটা অন্যায়, কারণ এরকম একটা মানুষ তার মতো হওয়াটা যে কি আনন্দের, মানে এবং তখন হয়তো কাউকে কাউকে বলেছি যে আমার নানা হয়, আমার নাম কাজী সুব্রত ইসলাম, তখন সেরকম মানে অবাক হয় না, মানে এটাই হয়তো হবে, তুমি বলেছো, হ্যাঁ অবাক হয় না, সে খুব সিরিয়াসলি বলে তারা সেলফি তুলে নিয়ে একটা সেলফি তুলি দাদা, তো এইটা হয়েছে, সেলফিও তুলেছে আমার সঙ্গে, আমিও ব্যাপারটাকে এই করে, আবার তুমি তো খুব সিরিয়াসলি পরে বলছো আবার নানা হয়, এটা পরে সত্যি সাইন্ডার মজা, বলেছি যে না এটা আসলে না, এটা আমি মানে মজা করে বলেছো, মানুষ মজাটা বুঝেছে কি নিয়েছে বুঝে বা না, পরে। চা বুঝেছে বুঝেছে। তারপর এরকম বলেছে হয়তো আগের জন্মে কবি ছিলাম, এই জন্মের ছবি, এটা হতে পারে। ভালো, আগে জন্মে কবি ছিলাম, এই জন্মে ছবি। আর একটা জিনিস তুমি মনে আছে যে ওইখানেই মনে আছে তুমি বলছিলে যে আমি
কি একটা এই নজরুল ইসলাম সম্বন্ধে বলছে যে আমি হলো ওইরকমই, মানে ওনারই একটা প্রতিচ্ছবি, ওই যেটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে কোনো এখন যখন দেখছি আমি গানটা এটা যখন কি শুধু করছি। বাংলাদেশে গেলে হয় না অন্য কেউ না না, বলে? এটা আমার একটা ভেতর থেকে এটা আসে, আমার একটা প্রতিবাদী মন তো আছেই সবসময়। যেমন আমি কখনো কোনোভাবে মানে ওই পিছিয়ে থাকি না, মানে আমি সবসময় ফ্রন্টেই থাকি। আর যে কোনো ব্যাপারে আমি কোনো রকম এক বিন্দু ভাবিও না। এটা আমার পাগলামিও বলতে পারেন, সাহসও বলতে পারেন, অনেক কাছে বোকামিও হতে পারে। পাগল হতে লাগে, হ্যাঁ কাজ করতে গেলে পাগল হতে হ্যাঁ, লাগে মানুষ বলে। পাগলই বলতে গেলে, কারণ আমি আমার মনে করি কেন এখনো সোজা কথা সোজাভাবে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি। এই কতগুলো লক্ষণ তো আমার মধ্যে আছেই, কমন লক্ষণ কিছু আছে আর কি। তুমি বলো আমার মধ্যে কি তোমার সাথে কিছু মিল পাও? এই যে হ্যাঁ, তুমি তো ঝড়। তুমি, আহ, মানে রবীন্দ্র নজরুলেরই অনেক গানের সঙ্গে তোমার অনেক মিল আছে। কি ওগো আমরা যে গানটা করি, যে মানে যে দারুচিনি দ্বীপ একটা সিনেমা আমরা ফিল্ম দেখেছিলাম, তাতে একটা গান ওই নজরুল ইসলামেরই, দারুচিনির উদ্দেশ্যে ওগো বিদেশিনী গো। আমি তো আমি বিদেশি আমি আমি হ্যাঁ, তুমি তো সব দেশে ঘুরে বেড়াও, তো আমার মনে হয় যে তোমার সঙ্গে এই গানটা খুব যায়, মানে যে এইরকম আমি কোথাও আর কাউকে দেখিনি এখন অব্দি। একটাই এরকম মানুষ দেখলাম যে সুদূর ইউরোপ থেকে কখনো এশিয়ায়, কখনো এশিয়া থেকে এশিয়া, নানা দেশে, নানা জায়গায়, নানা মানুষের সঙ্গে ডাউন টু আর্থ সবচেয়ে বড় কথা। এবং তোমার যে বড় পরিচয় সেটা আমি হয়তো অনেককে বলতেই পারি, তুমি হচ্ছে আমাদের যে 12 ভূঁইয়ার 9 জেনারেশন, সেটাই। দেওয়ান দেওয়ান তোমাদের যে দেওয়ান, হ্যাঁ 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 হ্যাঁ, দেখো আমার মনে আছে কিন্তু। হ্যাঁ, মনে আছে, রাইট। দেওয়ান আমাদের 9 জেনারেশন, এটা ঠিক। হ্যাঁ, তোমার 9 জেনারেশন। এবং তুমি একটা মানে যদি সেই ঐতিহাসিক চরিত্রের মধ্যে যদি যাই, তোমারও একটা সেখানে একটা জায়গা আছে। অনেকেই দাবি করে, তুমি কখন দাবি করো না, তুমি এইসব আর বলো না, এবং সেটা তোমার কাজের মধ্যে দিয়ে তুমি নিজেকে তোমার পরিচয় তৈরি করো। সেটা তোমাকে আলাদা করে লোকে চিনলো, হয়তো এটা জানতো না। তাই বললাম যে তোমার মধ্যে সেই গতিটা আছে, এবং সেটা আমি খুব স্যালুট করি সেটাকে। এবং যেভাবে কাজ করছো সেটা আমার মনে হয় অনেক মানুষের জন্য, অনেক তাদের জীবিকার হোক বা তাদের পেশাগত জীবন হোক, তাদের পরিচয়ের জায়গাটা হোক, এটা অনেকটাই কার্যকারী একটা ভূমিকা নেয়। তার কারণ সব মানুষের মধ্যেই অনেক রকম কাজের হয়তো কিছু কিছু থাকে, হয়তো তারা হয়তো মানুষের কাছে নিজের ঢোল পিটিয়ে যেটা বলার কথা বলি আমরা, নিজের নিজে পেটাতে পারে না, সেরকম মানুষ তুমি, যে তাদের হয়ে তুমি ঢোলটা পিটিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আমি যা কথায় কথায় বললাম যে মানে ঝড় বলো যে সবসময় মাঝে মাঝে শুনতে চাই কেন বিশ্লেষণটা, এই জন্য টনটনের রাজবাড়িতে গিয়ে তুমি কিন্তু ওই পরিচয় দিয়েই আমরা রাজবাড়ির একটা ভিডিও নিয়েছিলাম, তাই না? হ্যাঁ, তুমি খুব কম সময়ের মধ্যে পুরো ব্যাপারটাকে কভার করেছো। এই ইতিহাসটা প্রায় ছিল 250-300 বছরের কাছাকাছি এই বাড়ি, এবং তুমি খুব শর্ট টাইমের মধ্যে যেভাবে কভার করেছো। এবং সেও তোমারও একটা ব্যাপার, নেটওয়ার্কিং স্কিলটা খুব ভালো। সুব্রতর নেটওয়ার্কিং স্কিল খুব ভালো হওয়াতে আমরা অনেক এই কলকাতায় এসে আমার কখনো মনে হয় না যে আমরা কলকাতায় আছি। বলেছি না কলকাতা মানে সুব্রত, সুব্রত থাকলে আমাদের এই পাশটা সুব্রত ভাই, হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে তো এটা মনে হয় যে গান, এই চা, যেখানে যার সাথে গল্প করতে হবে বলেছি, ধরে নিয়ে এসছো। যত ব্যস্ততা তোমার, কালকে অনেক ব্যস্ত তুমি, এরপরও যে ঠান্ডা মাথায় বসে টাইম দিচ্ছ, এটা আমি আমি মনে করি এটা বড় একটা আমার জন্য অনেক পাওয়া। না, তোমার জন্য টাইম তৈরি করতেই হয়, কারণ তুমিও খুব ব্যস্ত মানুষ, এবং তোমার ওই 5টা মিনিট কি 1টা মিনিট মূল্যবান। তুমি যেভাবে আসো ঝটিকা শহরে, নানা জায়গায় তুমি ভিজিট করো, ওই সময়টা না দিলে ওটা আমার মনে হয় একটা অনেক কিছুই কী হয়, একটা একটা তো প্ল্যান করে চলা হয়, তার মধ্যে একটা কিছু যদি কোনো রকম বাধা পড়ে তাহলে সেটা পিছিয়ে যায়। হয়তো এটা হয়তো আরও 10 বছর পরেও হয়তো হতে পারে, যদি আজকে তুমি এই মুহূর্তে এই কাজটা কভার না করো। তা সেরকমই আর কোনো কাজ যদি পড়ে থাকে তাহলে সেটা তো পরে হয়, কতদিন পরে হয় সেই ঠিক থাকে। অনেকক্ষণ তো গল্প করলাম, একটু দর্শকরা বোধহয় বোর হবে, একটু গানটা, এই যে গান। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি দানি দা পদা পরে সাগরে সা সা, বাজে গো বিনা, বাজে গো বিনা, তুম না 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 তুম না 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 না, বাজে গো
না, দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবু তোমার কাঁধে দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবু তোমার কাঁধে দুই পারে দুই তীরে, তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি, তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি, দুই পারে দুজনা গো, খালি দুজনা, সা পা মা গা সা, সা পা মা গা সা, গা মা নি ধা, মা গা নি ধা, মা গা নি ধা পা ধা নি ধা সা, বাজে গো বিনা, বাজে গো বিনা, তুম না 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 তুম না না না, বাজে গো বিনা। চমৎকার চমৎকার, প্রতিটা গানের সাথে ছবির সাথে মিলে গেল, ভালো লাগলো। আর হ্যাঁ, এপার ওপার বাংলা, এপার ওপার বাংলা হলেও কখনো কিন্তু আমরা ফিলিংস আসেনি যে তুমি কলকাতার, আমি মানে ইন্ডিয়ান আর আমরা বাংলাদেশি, এরকম ভারত আর হাজার বছরের একটা ব্যাপারটা অনুভূতি, তো এখানে একটা ভাষা এবং তার একই মানুষের অনুভূতি, এই একটা এত কমন জিনিস যেটা আর কোনো কোথাও হয় বলে মনে হয় না। এটা হয় নিজের ল্যাঙ্গুয়েজ এবং তার অনুভূতিটা খুব বড় একটা ম্যাটার করে যে কোনো জাতির ক্ষেত্রে। সেটাই, এইটা একটা জিনিস ভালো। আরেকটা হলো তুমি তো এই এখন ধরো গানে গানে আমরা অন্য অন্য কথায় যাই, তোমার তো গানের পাশে একটা বড় জগৎ ছবি, যেটা আমরা দেখতে পাই, ছবির মহলে বসে আছি, চারপাশে ছবি, পোর্ট্রেট। পোর্ট্রেটটা তোমার তো এই ছবিগুলো জানি আছে, এটা নিয়ে আরও আলোচনা করব। এবার পুজোয় তুমি ছবি আঁকছো আলাদা করে, তারপরে প্রতিবাদীর কথা বললা, ওভাবে কোনো একটা সিচুয়েশনে বলে ওভাবে ছবি তোমরা আঁকো, দিল্লিতে শো করেছো প্রচুর। আবার আমাদের বাংলাদেশে আমাদের সাথে আমরা যখন করলাম, হ্যাঁ তোমাদের কাছে আমরা অনেক ছোট আর্টিস্ট, আমি একদমই ছোট, কেন আমার তো এটা শখের ছবি আঁকা, যতটা পারি এক্সট্রা কাটি। ছবি সম্বন্ধে আমি দু লাইন বলতেই পারি। আমি তোমার সঙ্গে যেহেতু আমার অভিজ্ঞতাটা ছিল, আমি তোমার সঙ্গে আমরা ধানমন্ডিতে আমরা কিউরিয়াসে বনানীতে করেছি, বনানীতে ছিলাম এবং সেখানে শো করেছি। সেখানে আমার যেটা মনে হলো, তুমি যথেষ্ট সাবলীল, সাহসী। তোমার হাতে, আমি জানি যে তুমি হয়তো কোনো আর্ট কলেজ থেকে সেভাবে শিক্ষা গ্রহণ করনি, এরকম অনেকেই থাকেন, অনেকের সুযোগ সুবিধা হয় না, কিন্তু ভেতরে তোমার একটা আর্টিস্টিক যে মাইন্ড, সেটাকে কেউ আটকাতে পারেনি। আলটিমেট সেটা তার ক্যানভাসে বা রঙের মধ্যে দিয়ে বেরিয়েই গেল। এটা হয়, মানুষের ভেতরে যে তার যার ক্ষমতা থাকে না, সেটা ধরা পড়ে যায়। ধরা পড়ে যে কোনো সময়, হয়তো জীবনের শেষ মুহূর্ত দেখা গেছে রবীন্দ্রনাথ ছবি এঁকেছিল 70 বছরের পরে। তো সুতরাং এটা বলার কোনো দরকার নেই। তোমার মধ্যে সেই সাহসটাও আছে এবং তুমি রং যেভাবে তুমি নিয়ে খেলা করো, সেটা আমার শেখারও আছে। রং নিয়ে খেলা করতে পারছো, তোমার এই সাহসটা দেখার জন্য আমি দাঁড়িয়ে থাকি। তোমার কাজ দেখেছি, তোমার বাড়িতে যখন ছিলাম তখন আমি দেখতাম তুমি কতটা সাহসী, মানে যেটা একটা আর্ট কলেজের ছেলে মেয়ে যখন কাজ করতে যায় তারা এত কাঁপা কাঁপা হাত নিয়ে তাদের কাজ দেখেছি। তার পাশাপাশি তোমাকে দেখেছি, আমি পরিষ্কারই বলি যে আমি তোমার সাহসটা সেদিন দেখলাম, যে তুমিও কারো কাছ থেকে কোনো অংশে কম নও। না ধন্যবাদ। আমি একদম খুবই, তোমার হচ্ছে তো অনেক ছোট, আমাকে কেউ এই পোর্ট্রেট আঁকতে দিলে পারবো না, কিন্তু আমি আমার মতন আমার যেটা মনে আসে সেটাকে চাপাই। এবং আমি জানি না তুমি কি একই টাইপের, যেরকম মানিসরা যারা যারা আছে আর্টিস্ট, তারা যেগুনাপাড়া একসাথে অনেকগুলো ক্যানভাস নামায়, তুমি কি ছবি আঁকার সময় অনেকগুলো ক্যানভাস নামায় করো নাকি একটা ক্যানভাসে মন দাও? আমি যেমন 4টা ক্যানভাস একসাথে চাপাই, যখন এখানে ভাল লাগছে, আবার ওই রংটাতে তো নষ্ট না হয়, রং তো আমাদের জন্য জীবন, আমি আবার আরেকটাতে চাপাই, এভাবে। তোমারও কি একই? আমার কিরকম হয় বলছি, পোর্ট্রেট থাকে সামনে, একটা কম্পোজিশন থাকে 2-3টা। এবার শুরু করলাম, একটা ড্রাই হচ্ছে, শুকাচ্ছে লেয়ার বাই লেয়ার করে, তো একটা শুকাতে শুকাতে আমি আরেকটা ধরে ফেললাম, মানে এটা বোরিংনেসও কমে না, আমার খুব সুন্দর সময়টা কাটে, মানে সময়টা কাটে। আবার আমার যেটা হয় কি, ওটা করতে আর একটা ভাল লাগে না মাথা, তখন হয়তো ওই জন্য আরেকটাতে চাই, রংটাও শুকায় না। আবার ওই যে রং শুকানোটা বড়টা ব্যাপার থাকে, কারণ ড্রাই না হলে তো একটা রং চাপানো যাচ্ছে না। কারখানা না কিছু, হ্যাঁ কারখানা, মানে ওই মুহূর্তটা এটা কি
তা সেটা বলি না, কিন্তু মনটা স্থির থাকে যখন যেটা করছি তখন সেটার মধ্যে দিয়ে হ্যাঁ, চলে যাচ্ছি। ছবি আঁকার সময় অনেক কিছু করা যায় না তো। হ্যাঁ, আর ওই পার্টিকুলার পেন্টিংয়ের যে কম্পোজিশন সেটাতেই ধ্যান থাকে, এবং সেটা আগে থেকে একটা প্ল্যান হয়ে থাকে, প্ল্যানটা আগে থেকেই হয়ে থাকে, হয়তো তার মধ্যে অনেকটা সময় চলে গেছে, কাজ করার সময় বেশিক্ষণ লাগে না। এই লাগে না, কিন্তু ছবি আঁকার সময় যেমন গল্প নেমে আসে না, সব ছবিতে একটা গল্প, একটা কথা বলে। তোমারও তো ছবিতে একটা গল্প আছে না, প্রতিটা ছবিতে এটাতে একটা গল্প আছে, ওটাতে একটা গল্প আছে, পুজোর যেমন গল্প বোঝাই যাচ্ছে, তো তেমনই প্রত্যেকের মনে হয় ছবিতে একটা গল্প থাকে। গল্প থাকে, তারপর আমাদের আবার জাজমেন্ট করার লোক আছে বাড়িতে। হ্যাঁ, ওটা সুবিধা, এটা কিন্তু আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ফিডব্যাক নেওয়াটা। যেটা আমি বাড়িতে যখন বলি, তা আমি হয়তো ভালো ছবি দেখালাম, আমার ওয়াইফ সে হয়তো বললো, ধুর কি ছবি হয়েছে, মুখটা কেমন হাসি নেই, কিচ্ছু নেই, হাসি নেই তো, হাসি থাকবে তো। তারপর প্রথমে রাগ ধরে, তো এত সুন্দর খেটে করলাম, জানা না মানে না কি বলছে। তারপরে ভাবি যে দেওয়ার হাসি তো না দিলে যদি বিক্রি না হয়, আমাদের তো আলটিমেট ছবির সেলটা একটা বড় part। একদম রাইট। নাহলে ভাই ওই সোজা কথা, ওই আগে খানা তারপর গানা, আমরা আগে খানা তারপরে গানা। এই কথাটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, যা, আর শিল্পীদের অস্তিত্ব, তাদের কাজ, তারা তো সরকারি স্যালারি বা এসব নিয়ে তারা মাথা হয় না, বা তারা নিজে স্বাধীনভাবে আজকে যে দেশেই হোক, তার শিল্পীদের সাহস এবং তাদের ওই জায়গায় স্যালুট করা উচিত, তারা যেভাবে লড়াই করে। না না, হয়তো ছবি অনেকে- দিয়ে অনেক অনেকে প্রতিবাদী। ভাবে যে এটা একটা সবাই বোধহয় শুরু করলেই হয়ে যায়, ছবি আঁকা হয়তো কোটি কোটি মানুষ, কিন্তু সেটাকে নিয়ে সার্ভাইভ করে বা ধরে রাখা বা ওটা দিয়েই চলবে, ওটা দেখা যায় দুজন লোক করে কিনা সন্দেহ। একদম। আমি ওটাতেই বিশ্বাসী যে যেটা করবো সেটা ওইটার জন্য একদম জান টানে। তুমি তো এই ব্যাপারে অনেক কর্মঠ, অনেক অনেস্টলি করতে হবে, অনেস্টলি, Honestly সেখানে কোনো করা। ভাগ নেই। আর আমার ছবির ভুল আমার ওয়াইফই ধরেছে একমাত্র, এবং আমি তখন সেটা তৎপর হয়ে গিয়ে আমি দেখেছিলাম ওর এই ব্যাপারটা খুব একটা ভুল না, এক একজনের অ্যাঙ্গেল, যেমন কেউ মনে করে হাসি, কেউ মনে করে দুঃখ। তোমার সব ছবিতে তো একই রকমই, অনেক কিছু কথা বলে ছবির থিমটা। একবার আমরা শুনেছিলাম যে এই কালারটা তুমি যে ইউজ করো খুব পছন্দ, যেটা আমরা খুব বানাতেই পারি না, আমার কাছে আসে না, সাদা আর কি রং দিয়ে কিছু কালার বানিয়ে নিতে হয়। বানিয়ে তো আমরা নেই, বাট আমার যেমন এটা রংটা আসে না, যেটা যার মধ্যে আসে না, আবার আমার কিছু কালার আছে অনেকে তুলতেই পারে না, বুঝতেই পারবে না তারা। সেটাই। প্রত্যেকের নিজস্ব একটা নিজস্ব একটা স্টাইল থাকে। আলাদা, যেমন রান্নার, যেমন প্রত্যেকটা বিরিয়ানি আলাদা দোকানে খেলে আলাদা রেসিপি, তাদের মশলা আলাদা থাকে। তো রান্না আমরাও বড় খুব, মানে আমরা প্রত্যেকে রান্নার লোক আর কি। আমাদের রান্নাটা ক্যানভাসের মধ্যে হয়, রঙের মাধ্যমে, নানা রকম এই আলাদা আলাদা তার অনুবাদ থাকে। এবার বিষয় হচ্ছে যে এই ছবিটার যখন আমরা করি, তখন তার আগে থেকে একটা প্ল্যান হয়েই যায়, কি হবে না হবে, তারপর কাজটা কিন্তু হ্যাঁ, হয়। তা মাথায় একটা প্ল্যান নিয়ে ঢুকে, এই যে দরজা বন্ধ করা, তারপরে টানা বা বাইরে যাওয়া ওপেন জায়গায়, যেখানে কনসেন্ট্রেশনটা পাওয়া যায়, নিরিবিলি জায়গা, নিরিবিলি লাগে, এটা চাষ। এবং আমি জেবুন্দির কথা একটু বলি, তোমার জেবুন্দির মাধ্যমে তোমার সাথে একদম আর সেই মানুষটার কথা না বললে সে একটা বড় ফাঁক থেকেই যায়। তো জেবুন্দিকে আমি দেখেছি আজকে এই বাংলাদেশের মতো জায়গায়, এবং এত স্ট্রাগল করে মানুষটা কাজ করছেন, আমি তাকে স্যালুট জানি এই দেশ থেকে, যে সে যেন সুস্থ থাকে এবং আরো ভালোভাবে অনেক ভালো ভালো কাজ করে। আর সবচেয়ে ভালো ওনার যেটা, যে আসলে সেলুট করার মধ্যে, সে সবাইকে শেখাতে চায়, অনেকে তো শেখাতে চায় না। সে যেভাবে আমাকে 2 বছর গাইড করেছে, একদম চালিয়ে নিয়ে গেছে, খুব কম লোকে এরকম পারে। মানে আমি আফটার অফিস তার বাসায় গিয়ে তার বলতে পারো আমার গুরু হচ্ছে জেবুনাপা, সেই কিন্তু পুরা সম্পূর্ণ জিনিসটা করে এবং দিয়েছে। তার কাজে যে পরিশ্রমটা দেখতে পাই, সেটা সে সত্যি পোর্ট্রেট করে না, আমার সে এরকম আমি জানতাম না যে এই ধরনের পরিশ্রম মানে কজন করে আর কি। করে বাংলাদেশের মতো সবকিছু করে বলি, এখান এই দেশ থেকেই বলি যে ওই আর্টিস্টটা যেন বাংলাদেশে হতো, তার অন্তত কাজের জায়গা যেন আরো ভালো হয়, মানুষ তাকে আরো বেশি করে চিনুক, আমি এখান থেকে আশা করবো। থ্যাংক ইউ। চলো আমরা একটু ছবি, একটা গানে চলে যাই। কোন একটা গান দেখো তো তোমার খুব মজা, নীলে নীল নাম্বার হ্যাঁ, নাকি একটা গান আমি যখন করি, মাঝে মাঝে স্টেজে করি, কোনটা এটা হচ্ছে প্রিয় গান একটা? এটা আমার হচ্ছে যদিও তামিল আর হিন্দি মিলানো, হ্যাঁ। তোমার আমি জানি এটা সবসময় তুমি এটা গেতে চাও। হ্যাঁ হ্যাঁ, এটা করি। তো এটা আমার মানে আমি করি কি, যে আসলে এই তামিল গানটার মজা হচ্ছে যে এটা আগে হয়েছিল তামিল, পরবর্তীকালে এটা চলে আসে হিন্দিতে। আচ্ছা, নীলে নীলে আমরা ফার্স্টে ছিল কি তামিল First নাকি? ছিল তামিল। আচ্ছা 82 হ্যাঁ, এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। 1982 লিরিক্স। এটা হচ্ছে ইয়ারা মুথু রাজা, আর ফিল্মের নাম পায়ানাঙ্গল, মিউজিক ইলারাজা। আচ্ছা, আরেকটু কথা, এই আগের যে গানটা আমরা গেলাম, বেনির বাজে গো বিনা, এটা কার ছিল? এটা তো ওই যে মান্নাদের গান। মান্নাদের গান আছে, একটু বলে নিলে আমাদের সুবিধা হয়। যাও, এবার আমরা একটু নীলে নীলে আম্বার, মান্নাদে গিয়েছিলেন নাকি? নীলে নীলে আম্বারটা অরিজিনালটা কে গেছে? সুর ছিল মানে এই গানটা আচ্ছা আচ্ছা। বাজে গো। আর এইটা নীলে নীলে আম্বারটা কার গান ছিল? প্রথম নীল কণ্ঠ? আমার তো কিশোর কুমার করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
এটা হেভি জমে, এই জন্য তো একদম খুবই মজার সে। মিউজিশিয়ান এবং লিরিক্সিস্ট সবাই আলাদা। আচ্ছা তামিলে ছিলেন 1982-তে হয়, 1983-তে হয় নীলে নীলে অম্বর। আচ্ছা আচ্ছা, আমি আমরা যখন সব কখনো শুরু করি গানটা তখন এই শুরুটা হয় মিউজিকের পর। শিলায় নীলা ഒരികിരതേ ഹൃദയം വരെ നനകിരതേ ഉലപ്പൊകുമേഘം കാണ കാണുമേ വിട കാണുമേ വാനമേ नील नील अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए इळे नीला ഒരികിരതേ ഹൃദയം വരെ നനകിരതേ വറുമറിയിൽ പനിമറയിൽ പരുവനില തിരുമലയും മുകിലെടുത്ത് মুখম তুলিতে ভিড়িম বেদাই নাড়াই বেড়াদুম। এরপরে আবার হিন্দিতে চলে আসবে এরকম করে। তা আমি এটা কায়দা করে করি, এখন হয়তো সবটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ কারো কথা তো মিক্স কর না, হিন্দিটা করবো। যেমন এখানটা আছে ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को प्यासा प्यासा अंबर जब चूमते हैं सागर को प्यार में कसने को दिल मेरा दिल मेरा खो जाए दिल मेरा ललचाए कोई तो आ जाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नील नील अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए। চমৎকার চমৎকার চমৎকার। এই তো গান খুবই মানে খুব ভালো লাগে যে তোমার গানটা মানে একেবারে মন থেকে আসে তো। আর কিছু গান আছে একেবারে প্রিয়, তোমাকে কিছু বলতে লাগে না, তুমি গাবাই, তাই না? এমন গানের মধ্যে আর কি গান আছে যেটা সবসময় যেমন হয় কি যে গানের ব্যাপারটা যদি বলি, গানে যেমন ছবিতে ঢুকে যাও গানেও তুমি ঢুকে যাও। যখন গানটা যখন করি তখন এটা অনেকে হয়তো বুঝতে পারে না, তখন আমি গানেরই লোক, তখন আর কিন্তু ছবি আঁকার লোক না। হ্যাঁ তা তো অবশ্যই সম্ভবই না। আগামী 5টা দিন পর যখন কোনো আমার স্টেজ শো থাকে বা প্রোগ্রাম থাকে তখন আমি কিন্তু ছবিটাকে নিয়ে আর কোনো নাড়াচাড়া করি না। আচ্ছা তখন পাবলিকের জন্য তারা কী রকম গান এবং আমার পছন্দের কী কী গান, হ্যাঁ নিশ্চয়ই আমার পছন্দের একটা বড় আমার রেশিওটা বেশি থাকে। আমি নিজের ভালোবাসাটাকে একটু প্রথমে রাখি, তারপর পাবলিক, মানে আমার এটা মনে হচ্ছে ওই জন্য আমি অনেক কম প্রোগ্রাম করি। আচ্ছা আচ্ছা যেমন হইহট্টগোল বা এমন কিছু গান যেটা আমার মনের মধ্যেই লাগছে না, আমি পাবলিকের জন্য সেটা করবোই না। যেটা যেমন 1960s-এর 70s-এর 80s-এর যে গানগুলো স্বর্ণযুগের গান, সেগুলো আমার মনকে নাড়াচাড়া করে। আমি এখনকার গান নিয়ে কোনো আলোচনা করবোও না, তাদেরকে আমার খুব ভালো লাগে, স্যালুট, কিন্তু আমি সব করি না। আমি এখনকার দিনের গান সে অর্থে করি না, খুব কম দুই একটা। কোন দু একটা আছে এখনকার দিনের গানটা যেমন তাও বলতে গেলে দেখা যাচ্ছে সেগুলো পড়ে যাচ্ছে 80s কি 90s-এও চলে যাচ্ছে। সেই ওইটা গোল্ডেন টাইম ছিল। পহেলা নশা পহেলা ঘুমা আমরা শুনেছি। হ্যাঁ এটা খুব ভালো, এটা খুব এইসব সুন্দর। একটু রোমান্টিক মেলোডিয়াস গান আমাকে খুব নাড়া দেয়। তারপরে এখন এটা পারো, এটা পুরো পারবা না, পুরো এখন খুঁজতে হবে। খুঁজতে গেলে। আজকালকার দিনের গানের মধ্যে কোনটা এখন মনে হয় যে 4 লাইন গাওয়া যাবে? না আমি সত্যি কথা বলতে কি আমি এখনকার গান নিয়ে আমার ওই 80 দশক 80 90 90 80 তো অনেক ভালো ভালো সিঙ্গার আছে, অবশ্যই আছে, তারা ভালো গান করে, কিন্তু ভাই আমার মন হৃদয়ে কাজ করে সেই পুনর এসপি বালাসুব্রমণিয়াম, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মান্না দে, মুকেশ। তো আমরা তো মান্নাদেরটা শুনলাম এবং আমার সেই মিউজিক যারা লক্ষ্মীকান্ত, প্যারেলাল, এদের যে কম্পোজিশন এখান থেকে হয়তো বেরোতে পারে। আচ্ছা আচ্ছা, হয়তো আমি জানি না সেই তাদেরকে। লক্ষ্মীকান্ত প্যারেলাল কোন গানটা তোমাকে খুব দাগ কাটে? আমি পরে তোমাকে শোনাচ্ছি, এটা পরে আছে। আচ্ছা আচ্ছা, কথাটা বললাম, এরকম যারা যারা আছে, আর.ডি. বর্মন, সুচিন দেব, রাহুল দেব বর্মন, সুচিন দেব। আর.ডি. বর্মনের কোনো গান আছে কিনা হাতের কাছে? তোমার যেমন আমরা এইটা আর.ডি. বর্মন না, সুচিন দেব বর্মন, ওর বাবা গান, যেমন একটা আছে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। হ্যাঁ এই গানটা আমার খুব প্রিয় একটা গান। দেখেন চিত্র
বাংলা। বাংলা গান দেখি আর কি। পেয়েছো? না থাক দরকার নেই, আমি ওটা কোনটা আছে হাতের কাছে, কি আছে? হাতের কাছে তোমার। আচ্ছা আমরা একটু দেখে নিই। আচ্ছা এই রাহুলদেব বর্মনের একটা গৌরীপ্রসন্ন মজুমদারের একটা কম্পোজিশন আছে, দেখি। এটা হচ্ছে 1971-এ আচ্ছা। এটা হয়। আর ফিল্ম হচ্ছে কাটি পাতাং। ও আচ্ছা, কাটি পাতাং তো উনি চেনা হতে পারে গান। রাজেশ খান্না। রাজেশ খান্না। তো আমরা একটু কাটি পাতাঙ্গের গল্পটা শুনি, গানটা শুনি। যেমন একটু মাঝখান থেকে শুরু করি, যেমন दूर रहती है तू मेरे पास आते नहीं होठों पे तेरे कभी प्यार आती नहीं ऐसा लगे जैसे कि तू हंस के जहर कोई पिए जाए आकाश কেন তাকে মন ছুটি যায় ময়ূর পাখি মে ওই যা ভেসে যা দূর থেকে দূর আরো বহু দূরে থেকে চলি ঘুরে ঘুরে ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় আকাশ কেন তাকে মন ছুটি যায় ময়ূর পাখি মে ওই যা ভেসে যা। এরকম অনেক চমৎকার চমৎকার চমৎকার। একাই তালি বাজাচ্ছি, দর্শকরা তালি দিবে, দেখবে, শুনবে। এটার সাথে তোমার কি কোনো নিজের স্মৃতি কিছু বিজড়িত আছে? এই গানটা গাওয়ার সময় কারো চেহারা মনে পড়ে? হ্যাঁ এখানটা তো কাটি পাতাং। কাটি পাতাং তো খুবই সুন্দর একটা নাম করা সিনেমা ছিল আমার ছোটবেলায়। আমি যেটা আমার যেটা হয়, যেটা বহুবার সিনেমা দেখেছি, একটা সিনেমা প্রায় 10-15-20 বার করে না দেখলে তখনকার টাইমে। হ্যাঁ, এবং গানগুলো যেন ভেতরে ঢুকে পড়তো, মানে যেন প্রতিটা জায়গায় যেন এত মানে নিজের মধ্যেই নিজে হারিয়ে যেতাম শুনতে শুনতে। এবং সেই রসগুলো পাই তার কারণ তারাও যে পরিশ্রমগুলো করেছেন এতটাই খাঁটি ছিল, খাঁটি গুড়ের মতো। মানে এখনো গুড় পাওয়া যায়, তখনও গুড় পাওয়া যেত, এবার বুঝে নিন আপনারা। গুড়টা কোনটা খাঁটি? সেই এখন যেমন সব রকমই পাওয়া যায়, খাঁটিও পাওয়া যায় আবার সব রকমই পাওয়া যায়। মানুষ বুঝতে পারে না কোনটা শুনছে, কী করছে, কোনটা খাচ্ছে। তা আমরা কিন্তু বুঝেই খেতাম। আর ওই জন্য একটা তীর একদম অবধারিত সত্যি। আজকে সেই সময়কেও তারা যে কালোজয়ী সেই গান, আমার এখন মনে হয় যে না, আমার চয়েসটা ভুল হয়নি। না না না, কখনো না। এই গান সারা জীবন আমরা শুনেছি সেই কাটি পাতাং কোন আমলের একটাই, আমরা মানে তখনকার দিনেও এটা শুনেছি। নতুন বলে আমরা পুরনোকে ভাববো যে উনি না না না, ওটাই রিমিক্স হচ্ছে। এটা পুরোপুরি একটা ভুল তথ্য। অনেকের মধ্যেই সেই চিন্তাগুলো কাজ করে যে এখন হয়তো অনেকেই গান করছেন, ভালো সাফল্যের সঙ্গে করছেন। তখনও 74.5-এর মতো ফিল্ম হয়েছিল, সেই 74 সে 1 পয়সাও পায়নি। এখন শাহরুখ খান কোটি কোটি টাকা পায় ঠিকই, একটা সিনেমা একবার দুবার দেখিনি। মানে আমার মনে হয়েছে যে তখন একটা সিনেমা অনেকবার দেখতাম, সোনার মূল্য আমরা বুঝতে পারতাম না। বা এখন যেমন হামেশাই কোটি কোটি টাকার বিজনেস করছে, কিন্তু আলটিমেট কোনোটাই চিরস্থায়ী না। কোটি টাকা উঠছে কিন্তু গানটা এখন সেগুলো চিরস্থায়ী ছিল। যেগুলো তৈরি হয়েছে সে মানুষগুলো না, তারা ডেডিকেটেড ছিল, তারা সব দিয়ে দিয়েছে। তাদের জীবনের পুরো আসল অভিনয়ের দিক দিয়ে হোক, তাদের ওই সময় যে মশলাগুলো যেগুলো ছিল না, একদম ঠিকঠাক জিনিস ছিল, মশলা ঠিক ছিল। আশ্চর্য বর্মনের যে গানটা শুনি, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, মীরাদেব বর্মনের লেখা বোধ হয়, সেটাকে পরবর্তীকালে হিন্দিতে চলে আসলো। কিন্তু যে বর্ণে গন্ধে ছন্দে রীতিতে, এটাতে কি বুঝিয়েছিল শচীন্দ্র বর্মন? তো মানে কি বলবো, মানে ওনার যে একটা ম্যাজিক্যাল একটা পাওয়ার ছিল, ওনার গান শুনলে যেন এখনো যেন মানুষ এখনো পাগল হয়ে যায়, একটা আলাদা টাইপ। এবং তারপরে তার সুপুত্র আর.ডি. বর্মন সেটাকে একটা ব্লেন্ডিং করেছে নানাভাবে, এক্সপেরিমেন্টালভাবে, এবং সেও কিন্তু সেটাও মন্দ হয়নি তো না। এবং সেটা দেখা গেছে যে সেই সময় দাঁড়িয়ে সে প্রায় আমার মনে হয় 70 বছর আগে এগিয়েছিল। এখন অনেক গান আমরা শুনি
ও হানসিনি একটা গান আছে, আচ্ছা, ও হানসিনি, ও হানসিনি, ও মেরে হানসিনি। তো কোন দেশি? এই আমার হিন্দিতেই আছে আচ্ছা আচ্ছা, বলো দেখি, বলো। কার চলি মেরে আরমানো কে, এই গানটা এখন দেখছি ছেলেমেয়েরা খুব গানটা নিচ্ছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এর কিন্তু কবেকার গান, এটা আজকের না কিন্তু। ওই যে রিমিক্স হচ্ছে হ্যাঁ, এখন মানে মানুষ যুগে যুগে কয়েক দেখা যায় 12 বছর 20 বছর পর একটা গান যেটা প্রায় তলিয়েই গেছিলো, হয়তো সিনেমা যখন হয় তখন সেই গানটা সেরকম পপুলারিটি ছিলই না। এখন সেটা কিন্তু মানুষ দেখছে যে কতটা মজাদার ছিল মিউজিকের পার্টগুলোতে একটা জায়গায়। আমরা কি একটু বর্ণের গন্ধে এটা কি শোনাতে পারবা? আমরা জানি যে তুমি রবীন্দ্রসঙ্গীত খুবই সুন্দর গাও, এবং রবীন্দ্রসঙ্গীতের অনেক মানে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা যেটা আমি দেখি, অনেক সুন্দর, অনেক কথাগুলো কঠিন, অনেকটা মানে কি বলবো, সেলফ এস্টিম জোগাড় করে। ওটা আমাদের আমাদের কাজী নজরুল ইসলামের মতনই ওরকম। তো রবীন্দ্রনাথের কোন গানটা তোমার খুব পছন্দ? যেমন তুমি কোন কাননের ফুল। আচ্ছা, এটা খুব হালকা সফট একটা তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় দেখেছি, জানো কোন স্বপনে পারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কারণ মাঝখানে তো মিউজিক থাকে, তারপরে গান হয়, বলে ফেলি, মানে ওইটা একটা অভ্যাসটা হয়ে গেছে। ঠিক, খালি করে অনেক সময় আমরা ওই ইসের জন্য, ঝামেলার জন্য মাঝে মাঝে এটা করি না। আচ্ছা, একটা কথাতে আসি, ছবির কথাতে আসি। অনেকক্ষণ তো গান হচ্ছে, ছবির কথা, পোর্ট্রেটের কথাটা তখন তুলেছিলাম। হ্যাঁ, পোর্ট্রেটের ব্যাপারে পোর্ট্রেট তুমি এক্সপার্ট, তুমি তো পোর্ট্রেট আমি দেখি যে চমৎকার পোর্ট্রেট করো, মানে একে তো তোমার এক ছবির একরকম স্টাইল, পোর্ট্রেটে তাকেই আঁকো। হ্যাঁ, তো পোর্ট্রেটে আমি দেখেছি যে সামনে দুজন আছে, আমাদের চঞ্চল চৌধুরী বাংলাদেশের, তারপরে তো অনেকেরই করেছো, ফজল হক বাবু স্যারের এখন আছে না সামনে, সৈয়দ মহিদুল ইসলামের, মহিদুল ইসলামের, এটা রাইট, দিশা দিয়েছিল। ও তো ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর কর্ণধার এখন বর্তমানে হ্যাঁ, বাংলাদেশে। এবং আমরা এটা মিস করলাম, চঞ্চল যদি যখন ছবিটা দেওয়া হয় তখন তো আমি আবার দেশে বাইরে থাকাতে আসতে পারিনি। ওটা খুবই ভালো লাগছিল, তখন একই শোতে তো তুমি নিয়ে গেছিলে আমাদের, না? তো এই ছবি তো বুঝলাম যে ছবি হুবহু আঁকতে পারো। তো তুমি কদিন আগে, তুমি একটু আগে আমার সাথে কথা বলছো ছবি আঁকার ব্যাপারে, পোর্ট্রেট দেয় তোমাকে আঁকতে। তো একটু আগে যে মানে কথা হচ্ছিল, বা কদিন আগে তুমি বলছিলা যে একজন ছবি আঁকতে দিচ্ছে, ছবিই নাই, কার পোর্ট্রেট করবো, এরকম টাইপের কিছু মজার যদি গল্প থেকে থাকে সেটা বলো। যেমন সেই মানুষ তো মানে বুঝতে পারে না যে পোর্ট্রেটটা হচ্ছে সব থেকে কঠিন। যদি কোনো শিল্পী সেটা পোর্ট্রেটটা করতে পারেন, তাহলে তাকে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে আসতে হয়, এবং এইটা একটা আলাদা পার্ট। আমি কখনো বলবো না যে এটা মানে খুব সবাই করছে বা সবাই করতে পারবে, তখন এটার জন্য আলাদা একটা ধৈর্যত্বের একটা ব্যাপার আছে। ধৈর্য থাকলে তবেই সে, অবশ্যই এইটাকে সে কতদিন ধরে স্টাডি করছে, এটা একটা ব্যাপার। তবে যে পারে সে পারে, যে করে, অনেকেই আছে খুব ভালো পোর্ট্রেট করে আমার, না, অনেকেই আছে আর্টিস্টদের মধ্যে করে। হ্যাঁ। তবে আমি যেটা করতে গেছি, গিয়ে দেখেছি যে এখানে অনেক রকম মাধ্যমে কাজ করা হয়, অয়েলে হয়, অ্যাক্রিলিকে হয়, অ্যাক্রিলিক কালার খুব তাড়াতাড়ি ড্রাই হয়, আমরা অ্যাক্রিলিক ইউজ করি। তবে আমি যদি আমাকে যদি প্রশ্ন করে, আমি বলবো অয়েলেই সবচেয়ে মজা পাই যাবে। অয়েলে তো টাইম লাগে না শুকোতে, টাইম লাগে, অনেক টাইমটা লাগে, ছবিটা ফুটে বেশি। হ্যাঁ, এবং পুরো একদম মিশিয়ে কাজ করতে সুবিধা হয়। তোমার এগুলো তো অ্যাক্রিলিক, এগুলো তো অ্যাক্রিলিক। হ্যাঁ, এগুলো একটু ম্যাট ফিনিশ, একটা অন্যরকম একটা এফেক্ট দিয়ে কাজ করতে হয়। কিন্তু আমি যদি না, গল্পটা বলো, যেটা তোমার মজার গল্প ছিল, কেউ একজন তোমাকে ছবি দিয়েছে, তার ছবিই নাই। গতকালই একজন ভদ্রলোক এসেছিলেন, হঠাৎ করে ফোন করলেন আমাকে, ফোন করে বললেন যে সুব্রতবাবু বলছেন? আমি বললাম হ্যাঁ বলছি। বলে একটা পোর্ট্রেট করতে হবে। তাই বললাম যে পোর্ট্রেট করতে হবে, আমি ফোনে কথা বলবো না, আপনি আসুন, সামনে দেখবো পোর্ট্রেটের অবস্থাটা কীরকম, মানে যার পোর্ট্রেটটা করবো তার ছবিটা কেমন আছে সেটা দেখতে হবে। অনেক সময় দেখা যায় ছবিতে লাইটই নেই। হ্যাঁ, আমি 3-4 রকম ছবি, 3-4টে ফটোগ্রাফস দেখে তারপর আমি ওইটাকে একটা লাইট বা একটা আলোর মধ্যে দিয়ে আমার মতো করে তৈরি করি। যেমন সৈয়দ
মহিদুল ইসলাম, আচ্ছা আচ্ছা, যিনি দিশার বাবা, দিশার পিতা, তার পেন্টিংটা করতে গিয়ে আমার 2-3টে ছবি দেখতে হয়েছে। আচ্ছা, ছবি অন্য ছবিটা ঘোলা হয়ে কোনটা গেছে, সাইডে ছিল, কোনটা অন্য পোজে ছিল, কোনটা ফ্রন্টে ছিল। তো এগুলো হয় কি খুব ধৈর্য নিয়ে ছোটবেলা থেকে সেটা স্টাডি ছিল বলে এখন সেগুলো খুব মজা নিয়ে করি আর কি। আচ্ছা তো এটা কোনো বিষয় না। যেমন কালকে একজন ছবি দেখাতে এসেছেন, সে ছবিতে জাস্ট কয়েকটা জায়গা ধরা পড়ছে, ঠোঁটের লাস্ট পয়েন্টটা বা উপর নিচের একটা অংশ কোনো একটা জায়গাতে, চোখের কোনো কোনো জায়গা, কোনো কোনো চুলের কিছু, কিন্তু পুরোটাই মানে তখন তুমি কি করে এটা কি করে করলে? হ্যাঁ, তো আমি দেখে নিচ্ছি যে এটা আমি করেই দেবো, এটা আমি করতে হবে, কারণ আমি ওই যে স্ট্রাকচারটা ধরে ফেলতে পারবো। তো আমি ওনাকে বললাম যে আপনি কি করেন বা যে কাজটা করছেন করাবেন সে কি করে। তো সে নাকি কোন গ্রামে থাকে বা গ্রামের মানুষজন সেরকম অবস্থাপন্ন নয় আর কি। তাই বললাম তাহলে আর করে লাভ নেই, কারণ এটার 1 লাখ টাকা খরচাই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই 1 লাখ টাকা শুনে মোটামুটি ওর তাড়াতাড়ি যদি পালাতে পারলে বাঁচে, আমি ওনাকে বিদায় দিতে পারলে আমিও বাঁচি, কারণ এটা ওনাদের কাজ না। এটা এটা চলে এসছেন লাফাতে লাফাতে, বুঝতে পারিনি যে অপারেশনটা করতে গেলে যখন আমরা যখন আমৃতে বা সুরক্ষাতে যাই 5 লাখ টাকা বলে, তখন আমরা ইয়েস বলি, হ্যাঁ 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 করুন। কিন্তু জানি না ওনারা কেন ভয় পান। শ্রাদ্ধ শান্তির সময় এটাই বলি, সবাই ওপেন ক্যামেরাতেই বলি, শ্রাদ্ধ শান্তির সময় সবাই লাখ লাখ 25-20 লাখ বা মানুষের জন্য হয়তো খাওয়া দাওয়াতে খরচা করেন, কিন্তু একটা পোর্ট্রেট যেটা সারা জীবন থাকবে, একটা অয়েল পেন্টিং তার বাবার বা তার মায়ের, তার অভিভাবকের, সেটা তো আর থাকবে না। সেটা তারা শিল্পীর জন্য, এই যে পেন্টিংয়ের জন্য তাদের এই ভাবনাটা কেন যে থাকে না, এটা খুব আশ্চর্য হই আমি। কারণ আজকে তো সময় এগিয়ে গেছে। হ্যাঁ, ফটোগ্রাফ নিশ্চয়ই দেওয়া যায়, হ্যাঁ অনেক কিছু করে, কিন্তু ফটোগ্রাফস আর পেন্টিং তো এক হতে পারে না। সেই জন্য তো তারা মানুষ তাহলে বোকা নয়, তারা আজকে এত কষ্ট করে একটা হাতের কাজের যে ভ্যালু বা তার যে মেজাজটা, সেটা তো আর মানে ফটোগ্রাফে হবে না কখনো। ঠিক ঠিক, সেটাই আর কি মজা। তো এই ধরনের পাবলিক থাকবে, আমাদেরও তাদের সঙ্গে মাঝে মাঝে মজা হয় কাজের ফাঁকে ফাঁকে। আবার যারা সিরিয়াস আমি দেখেছি, তারা ছবি দিয়েছে, সেই চোখটা বিস্ফারিত চোখ, মানে সে ফটোগ্রাফসে, কিন্তু আমি জানি যে এই চোখটা যদি আমি করি তাহলে ওনার কোনোদিন ভালো লাগবে না, বা হয়তো তার চোখটা একটু হালকা টেরা। আচ্ছা আচ্ছা, সেই আমি টেরাই যদি আঁকি তাহলে উনি কখনোই এটা বলবেন না যে আমার নয়। আচ্ছা, মানে সেই স্বীকার করতে তাকে হবে, সুনয়না করতে হয়, তাকে ঠিক করে দিতে হবে, শুনো হয় না, হ্যাঁ, সে তো চিনবে না তাকে। ওটাই নিয়ে নেবে। আবার আমি দেখেছি, আমি যখন এরকম ছবি এঁকেছি টেরা মানুষকে একদম অবিকল লেগে দিয়েছি, তবে মন খারাপ, সে বলে না ছবিটা না জানিস তো হয়নি, তো ছবিটা দিয়ে দাও, না না ঠিক আছে, ছবিও দেয় না, এদিকে ছবিটা নিয়েও নিল। মানে ছবিতে, হ্যাঁ মানে এরকম টাইপের সত্যটা আসলে সত্য, কিন্তু সেটাকে নিয়েও নিচ্ছে, আবার সেটা স্বীকার করছে না। সেটা আমার মনে হয় যেগুলো কিছু কিছু ছোটো ছোটো মজার কথা বললাম। তারপরে বলি ভালো যেটা খবর, সেটা হচ্ছে আমি কিছু মানুষের কাজ করতে পেরেছি, যেমন নবনীতা দেবসেন, আচ্ছা, যিনি লেখিকা, তার সঙ্গে আমার একটা জায়গাতে কাজ করতে গিয়ে ঝগড়াও হয়েছিল। তা আমার ঝগড়া করতে অসুবিধা হয় না, যদি আমার যদি লজিক যদি ঠিক থাকে, আমি কাউকে ভয় পাই না। আমি এটাকে বলেছিলাম না, আমার মনে হয় যে আমি লজিক যদি আমার ঠিক থাকে, আমার যদি দর্শন ঠিক থাকে, আমার যদি সমস্তটা ট্র্যাকটাই ঠিক থাকে, আমি কাউকেই ভয় পাবো না, কেউ কারো ভয় পাওয়া উচিতও না। তিনি একটা প্রশ্ন করেছিলেন, আমি তখন তার সঠিক উত্তর দিয়েছিলাম, তখন উনি ধরতে পারেননি, পরে উনি বুঝতে পেরেছেন। কারণ পেন্টিংটা যখন আমরা করি তখন আমাদের একটা স্বাধীন চিন্তা নিয়ে আমরা কাজ করি, সেটা কারো দ্বারা আমরা প্রভাবিত বা কারো ভয়ে কিছু করি না, সেটা আমাদের মতো করে করি, আমার কল্পনা দিয়ে করি। তারপরে তার যদি মনে হয় যে কাজটা ভালো লাগছে তাহলে ঠিক আছে, আর যদি ভালো না লাগে তখন তাকে বুঝিয়ে দিই যে এই যে জন্য আমরা এই জায়গাটা এই অংশটা করা হয়েছে, বা এই গল্পের থিমটা ছিল এরকম। আচ্ছা আচ্ছা, তখন উনি বুঝতে পেরেছিলেন এবং উনি খুব খুশি হয়ে বললো যে এই তুমি অনেক কথা বলছো না, কী খাবে বলো। তখন বুঝতে পেরেছেন ব্যাপারটা হচ্ছে মানুষকে বোঝাতে হয়, বোঝাতে গেলে তাকে ভালোবেসে বোঝাতে হয়, এবং সে বুঝলে তখন আমাদেরও ভালো লাগে। চমৎকার কথা তো বললাম অনেকগুলি। একটা গানটা যে ওরে নীলদরিয়া, তোমার তো আরেকটা খুব প্রিয় গান, হ্যাঁ ওইটা একটু একটু শুনি। ওরে নীলদরিয়াটা খুব মনে হচ্ছে যে এখন যেহেতু বাংলার গান, এবং এটা কার লেখা ছিল? যেমন ওরে নীলদরিয়া, এই গানটা সুরকার হচ্ছে আলম খান আর গীতিকার মুকুল চৌধুরী। আচ্ছা, যেমন এটা শুরু করতে পারি, কাছের মানুষ দূরে থইয়া মরি আমি
জড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায় রে, কি জানি কি করে ওরে সম্পানে নাইয়া আমাদের দেবেরাইয়া, বন্দি হইয়া মনয়া পাখি খায় রে, কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া, আমাদের দেশ ছাড়িয়া, বন্দি হইয়া মনয়া পাখি হয় রে, কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া। এটা যিনি নদীর একটা সিনেমার গান ছিল, আমি সিনেমার নামটা কি, সারেঙ্গো, 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 হ্যাঁ খুবই সুন্দর। আসলে সুব্রতর সাথে কথা বলে গান গেয়ে গান শুনে সময় হবে না, শেষ হবে না, সারা দিন চলে যাবে। তো আমাদের আবারও আমরা আসবো, কিন্তু তার আগে একটু শুনতে চাই লাস্ট একটা কথা সুব্রতর মুখে জীবন সম্বন্ধে। জীবন সম্বন্ধে তোমার কি অভিজ্ঞতা, মানে জীবন বলতে তুমি আসলে কি বুঝো? খুব একটা কঠিন কথা বলতে, জীবনটা এরকমই যে যে আমরা দিনে দিনে ধূপকাঠির মতো শেষ হয়ে যাচ্ছি। ধূপকাঠি যেমন পুড়তে থাকে না আস্তে আস্তে, সেই জীবনটা ধূপকাঠি একটা, প্রতিনিয়ত আমরা ক্ষয়ে 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 একসময় শেষের দিকে চলে যাচ্ছি। আর চোখের সামনে তো দেখতেই পেলাম, মানে কত মানুষ অকালে মৃত্যু হলো। কোভিডের সময় দেখেছি, যাদের এখন বেঁচে থাকার কথা ছিল তাদের অনেককে দেখতেই পাই না। ওরা হয়তো আসে, মনেই করি হয়তো তাকে দেখা হতে যাবেও না, তার কোনো খোঁজ খবর ট্রেস কিছুই পাওয়া যায় না। তো এটা যেমন জীবন, আবার একটা জীবন হচ্ছে প্রতিটা মুহূর্ত নিজেকে নিয়েই ভাবি যে আজকে আছি, কালকে কি হবে বা কালকের দিনটা কেমন কাটবে। আচ্ছা, যেমন একটা আমরা প্রত্যেকেই মোটামুটি এই দুই দেশ এই মুহূর্তে আমরা একটা ভয়ানক একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যেমন একটা তো বলতেই হয় যে বাংলাদেশের যে স্বাধীনতার যে একটা জয়গান, সেটা দেখার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের এই বাঙালিও সেটাকে মনে হয়, আমার মনে হয়, আমি ভুল হবে না বলাটা, যে তারাও কিন্তু উদ্বুদ্ধ হয়েছে। এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আজকে যে জেহাদ, সেটা কিন্তু ছাত্ররা ভয় পায়নি সেই জায়গাতে। তা তাদেরকে দেখেই কিন্তু আবার নতুন একটা সব কিছু তৈরি হচ্ছে। সেটার অনেক কিছু ভুল ভ্রান্তিও হয়েছে, সেটাও যেমন জানি, আবার কিছু ঠিকও তো হয়েছে। এবং সেইভাবে বিপ্লব তৈরি হয়, এভাবে একটা যুগের অবসান হয় এবং আবার নতুন করে আবার আমরা একটা জায়গা তৈরি করি। তবে সবটাই একটা সময়ের সঙ্গে সঙ্গে এটা সাময়িক তবে ঘটনা। জীবনটা আমাদের কিরকম, যেটা তুমি নিজের ব্যক্তিগত জীবন থেকে বলো। ব্যক্তিগত জীবন যেটা বলি, যেটা আমরা কেউ এখন এই মুহূর্তে পুরোপুরি, মানে সবার কথা বলি না, যারা আমরা যারা শিল্পীরা, যারা আমাদের জীবনটাই বলি, যে একটা দেশের যদি তার সমস্ত পরিকাঠামো যদি কাজের জায়গা যদি সেইভাবে, বা শিল্পীদের যদি সেই রকম যেটা আগে রাজারা মহারাজারা যেটা করতেন, যেটা পৃষ্ঠপোষকতা, এটা যদি না থাকে, তাহলে একটা শিল্পীর ক্ষেত্রে জীবনটা মনে হয় যে কালকের দিনটা কেমন যাবে, বা আগামী দিন আমাকে ডাকবে তো, বা আমি অ্যাকসেপ্টেড, নাকি আমাকে আবার ভুলে গিয়ে আবার অন্য কিছু, মানে এটা হতেই হবে। এই সাইকোলজি মেকালি এই ভয়টা থাকেই তাদের। এরকম না যে আমি সারা জীবন রাজ করবো, এরকম তো হয় না। আছে তো এই সময় দাঁড়িয়ে বলি যে আমাদের স্ট্রাগলটা একটা অন্য পদ্ধতিতে, এবং এটা আমার মনে হয় দেশের কাছে একটা বড় বার্তা হওয়া উচিত যে শিল্পীদের জন্য কিছু চিন্তাভাবনা করা উচিত। তারা যে তাদের জীবন যৌবন দশায় যে কাজগুলো করে, বা তাদের জন্য যদি একটা কোনো আশার আলো থাকে, তাহলে হয়তো তারা সেই ভয়টা তারা করবেন না। কারণ তারা কিন্তু অনেক ভয়ে ভয়ে থাকে। আজকে অভিনয় জগতে যে যাদেরকে দেখেছি তারাও ভয়ে ভয়ে থাকে, যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাও ভয় থাকে। ভয় তো থাকবেই, কেননা এটা তো এরকম না যে স্যালারি বেস চাকরির মতো না, যে মাসে আমার টাকাটা ঢুকে যাচ্ছে। সংসারের সঙ্গে লড়াই করা, এটা খুব বড় একটা টাফ জব প্রত্যেকের জন্য। এটা
আমি বলছি হয়তো অনেকে বলতে পারছে না, বুঝতে পারে। তাই তাই আমি বলি যে আমাদের এই কাজ চালিয়ে যাওয়াটা এরকম একটা তৃতীয় বিশ্বের মতো দেশ, সেখানে অত্যন্ত কঠিন। অনেক যেখানে অনেক মানুষ জানে যে পেন্টিং নিয়ে গেলে ভাবে যে দাদা আপনাকে তো চিনতে পারছি, আপনি ব্যবসায় আছেন না, কিসের ব্যবসা, বলে কেন ক্যারাম বোর্ড। আমার পেন্টিংটাকে সে পিছন দেখছে আর কি, পিছন দিক দিয়ে ও তার আচ্ছা ক্যারাম আচ্ছা বোর্ড মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি তখন তাকে বলি হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন, কারণ আপনার মতো মানুষ এইটুকু ক্যারাম বোর্ড। এটাই বুঝুন, আর কি বুঝবে এর থেকে। মানে তা আমি এখনো তাকে যদি বোঝাতে চাই না যে না, এটা পেন্টিং। এক্স্যাক্টলি তো এইটা আমি বোঝালাম খুব শর্টে যে আমাদের দেশের 100%-এর মধ্যে পেন্টিংটা বোঝে কজন, আর অনেক কম কজন পার্সেন্ট। তারা এটাকে কেউ বলে ফটো, কেউ বলে নানা রকম কেউ অনেকে, তারপর অকেও বলি না তারা, তাহলে তারা হ্যাঁ। শিল্পীরা তারা সেই জায়গাটা আসবে কোথা থেকে। সেই আগের দিনে তো একটা ছিল, হ্যাঁ, আর একটা মজার কথা বলি, সবাই যখন শিল্পী হয়ে যাচ্ছে, এটা খুব ভয়ঙ্কর কথা। সবাই যেমন সাংবাদিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, আগে এটা যেমন কিন্তু আমার একটা ভয়ঙ্কর দিক। এটা সবাই যেমন আসলে- শিল্পী সবাই যেমন সাংবাদিক। আগে তো স্পেসিফিক কিছু মানুষ ছিল যে নিউজ ছাড়া আমরা বুঝতাম না। এখন এই এই ডিজিটাল যুগে দেখা যাচ্ছে সবাই সাংবাদিক, সাংবাদিক, যাই ছবি তুলে দিয়ে দেয়, আপলোড করে দিয়ে দেয়, ওই যে আমরা ফেসবুকে সংবাদ। এখন সেটা তো আমরা সবাই যারা ওইদিকে ধ্যান দিয়েছি, যারা আসল কাজে, তারা তো এইসব নাটকগুলো বা জানি না। এবার মজার ব্যাপারটা এই যে বলছে আপনি এত ভালো পোর্ট্রেট করেন বা এরকম অনেক আছে, তা আপনার থেকে তো আমি দেখছি এই সেটাকে অনেক বেশি সে লাইক পেয়েছে নাকি অনেক কিছু পায়। ফলোয়ার্স বেশি, পেতে এমন পারে, বেশি। ওইদিকে আমাদের ধ্যান নেই। আমাদের আত্মার একটা শান্তি দরকার। আমি যার সঙ্গে কাজ করছি সে শান্তি পাচ্ছে কিনা ব্যাস, আমার বেশি কাজ দরকার নেই। তো আমি কোয়ালিটি ওয়ার্ক চাই, আমার বছরে 2টো পোর্ট্রেট হোক, 4টেও বললাম না, 2খানা পোর্ট্রেট, আমি খুশি। আমি অনেক সময় নিয়ে কাজ করি। ঠিক ঠিক, না টাইম লাগে, ছবি এত সোজা না, এবং দিলে যে এক মাসে জমা দেওয়া যাবে সেটা সেটাও আমি না। নিজে আমি মজা পাই। আমি নিজে মজাটাই যদি না পাই, আমি যদি তুরুম মুরুম করে কাজ করছি, তারপর সেই আজকে এই সেখান থেকে এইসব করে, তো এই থাকে না। ছবি যদি আমি গল্পটা স্টোরিটা বার করতে না পারি, যেমন এখানে নজরুল ইসলামের বিদ্রোহী কবি নজরুল, এটা তো একটা জাস্ট একটা ফ্লেক্সের মধ্যে পড়ে হ্যাঁ আছে। হ্যাঁ, এটা একটু মনে হচ্ছে কেন যেটা একটা প্রিন্টিং, এটা এটা পেন্টিং, মানে আসল পেন্টিং কি প্রিন্ট করা হয়েছে হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে এটা সেটা। ফ্লেক্সে আছে। হ্যাঁ, ফ্লেক্সে প্রিন্ট আচ্ছা, ফ্লেক্সে প্রিন্ট করা। তো আসল পেন্টিং কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, তো সেটা তুমি একটা কপি হ্যাঁ, সেটা এটি আমি করে একটা কিনছে, photo তোমারই আঁকা। এবং সে বিদ্রোহী কবি, তার ব্যাকগ্রাউন্ডটা সেরকম ভাবেই ছিল, কিন্তু হ্যাঁ সমস্তটাই সেভাবে করা হয়েছে। অনেকটা সময় সাপেক্ষ, দেখে কিছু বোঝা যাচ্ছে না এটা যেহেতু একটা ফটো। ফটো, পেন্টিং এর সঙ্গে ফটোর পার্থক্য যে হ্যাঁ বোঝা যায়। কয়েক হাজার গুণ দূরত্বে, সেটা কিন্তু মানুষ যারা জানেন তারা হ্যাঁ, সেটাকে রিয়েলাইজ করেন। আরেকটা কথা বলে একদম শেষ করবো, আর না, আমাদের মন বা মেন্টাল হেলথ, যে মানসিক যে ব্যাপারটা, মানসিক চাপ বা কি, তোমার কি মনে হয় মনটা কই থাকে? মন মনকে তো কখনো বসিয়ে রাখা যাবে না। মন একটা এমন জিনিস, তাকে যেই বসাবে সঙ্গে সঙ্গে সে অনেক কিছু ভাবনা চিন্তা শুরু করবে। মন কে একদম ঠিক রাখতে গেলে তাকে মানে মনের জায়গায় মানে রাখাই যাবে না, তাকে একদম দূর করো। সবসময় নিজেকে নিয়ে একদম এমন ব্যস্ত থাকবে যাতে ভালো কাজের মধ্যে ভালো কাজ, সমাজের সঙ্গে কাজ, সমাজের সঙ্গে একটা কাজ। এই জন্য বলবো, আমরা যদি সমাজ থেকে পালিয়ে গিয়ে নিজের স্বার্থের কথা ভেবে 4 দেওয়ালের মাঝখানে যদি শুধু নিজের জন্যই ভাবি, তাহলে সেই জীবনে কোনো মজা নেই, আর সেই মনের কোনো মূল্য নেই। কিন্তু তোমার কাছে মনে হয় না নিজের শান্তিটা খুব দরকার? আগে দরকার। নিজের শান্তি না থাকলে কি আর মানুষ যখন শান্তি দিতে পারবা? একটা দুঃখীকে যখন তাকে কিছু খাইয়ে বা কিছু তার চোখের জলটা মুছিয়ে দিয়েছে শান্তি, সেটা একটা আলাদা। সেটা আমার মনে হয় না বাড়িতে বসে মাংস খাওয়ার মধ্যে সে আনন্দ আছে। ঠিক। যাই হোক, তো তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে, আমরা অনেকক্ষণ সুবোধের সাথে গল্প করলাম, কথা বললাম, অনেকক্ষণ অ্যাকচুয়ালি হয়ে গেল, গানও শুনলাম সুন্দর সুন্দর। সুবোধ যদি একটুখানি দর্শকদের উদ্দেশ্যে, এখনকার জেনারেশনের উদ্দেশ্যে কিছু বলে, কাজ করা নিয়ে, যে কোনো কাজে ডেডিকেশনের কথাটা আসছিল, যদি ডেডিকেশন নিয়ে কিছু বলো, আমি আমার কি করা উচিত এই প্রজন্মর? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এটা আমার ছেলেও বড় হচ্ছে এখন আস্তে আস্তে, আমাকে দেখে পালায়, তো আমাদের পালিয়ে যায়। মানে জানি না ভয় পায় কিনা, হয়তো যা বাবা পিছনে আছে না। আসলে আমি একটা জিনিস বলি যে ভেতরে একটা ভয় রাখবে মনে হয় মানুষের, ভয় থাকা উচিত। ভয়টা কিন্তু শৃঙ্খলা, অনুশাসন, নিজের অনুশাসন, নিজের কাছে নিজেই নিজের টিচার। আমি কি কাজ করছি সেটা সৎ পথে না অসৎ পথে, বা এটা শর্টকাটে না লং টার্মসে, বা একটা বড় রেসের ঘোড়া কিনা, বা ছোট্ট এইটুকুনি দৌড়িয়ে হাঁপিয়ে গেলাম ব্যাস ওইটা, না আমি সারা জীবন ধরে দৌড়াবো, সেটা তাকে ভাবা উচিত। আজকে ওরা আজকের প্রজন্ম যারা, তোমরা আমাদের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট,
এবং এই জন্য বলছি যে আমরা আজকে মোবাইল খুঁজতে গেলে হাজারবার থতমত খাই। তোমরা যখন খুব ফাস্ট কিছু ভাবতে পারো, টিকিট বুকিং করা, এই করা সেই করা, যে কোনো রকম সফটওয়্যার কত সাবলীল। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সিনিয়রদের প্রতি রেসপেক্ট। যারা আমাদের অনেক অভিভাবক, যারা যারা বাড়ির মুরব্বী, যারা যারা একটা বিরাট জার্নি যারা করে এসেছেন, তাদেরকে ইউটিউব বা গুগল দিয়ে তাদেরকে কখনো হ্যাটা করা উচিত না, বা তাদের কখনো ভাবা উচিত না যে তো গুগল যে বলছে উনি আবার কী কথা বলছেন। গুগল হতে পারে, ইউটিউবও হতে পারে, সবই ঠিক আছে, কিন্তু যেই মানুষটা 60খানা বছর অতিক্রম করেছেন, বা 40টা বছর অতিক্রম করেছেন, বা 30টা বছর অতিক্রম করেছেন, তার ভ্যালুটা যেন তাকে দিতে, শিক্ষাটা, ওই শিক্ষাটা শেখা উচিত। অনেক স্কুলে আজকে দেখেছি যে সেই মানে যারা টিচার, তারাই হয়তো অনেক সময় জানি না কীভাবে গাইড করেন, হয়তো অনেক সময় বাচ্চাদের মধ্যে দেখি সেই জিনিসটা নেই, শৃঙ্খলা নেই। একটা প্রণাম করা বা একটা মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য একটু মাথাটা ঝুঁকে তার কাছ থেকে শেখা যে আমি এইটা করছি, আমাকে একটু স্যার গাইড করুন বা কিছু। সব জানতা হয়ে যাচ্ছে মানুষ এখন ইউটিউব ঘেটে, গুগল ঘেটে, এটা কিন্তু আর একটা বিপদের লক্ষণ। সুতরাং আমার মনে হয় যে মানুষকে সেই জায়গাটা হাম্বল হতে হবে, আমি কিছুই জানি না, সেইভাবেই আমাকে আসতে হবে, তবেই আমি অনেক কিছু শিখবো। মানে যে নিজেকে বড় করে, সে বড় মনে করে, সেই বড় নয়। মানুষ যাকে বড় বলে সেই বড় হয়। আর আমি শূন্য থেকে শুরু করবো, আমি শূন্য, নিজেকে শূন্য যদি মনে করি, তাহলে আমি মনে করতে পারি আমি একদিন উপরে উঠবোই উঠবো। চমৎকার কথা, চমৎকার। মানে আমার কাছে সুব্রত শুধু কিন্তু একটা মানে এত কিন্তু শুনলাম অনেক কিছু না, সুব্রত যেমন সুন্দর গান গায়, সুন্দর ছবি আঁকে, তো মানে সে তো বেসিক একদম মানে কী বলবো, আর্টিস্ট, অসম্ভব বেসিক, কী বলবো, মানে আর্টিস্ট, মানে নাম করা আর্টিস্ট সুব্রত। আমার কাছে খুবই নাম করা, তার যে কোনো ছবি তাকে দেওয়া হয় সে তার রং তুলি দিয়ে সেটাকে ফুটিয়ে তোলে। পোর্ট্রেটের কথা হলো, গান কেমন, সাধারণত এরকম ডুয়েল কাজ কেউ করতে পারে না, যেটা পারে। আর একটা বড় গুণ, তার নেটওয়ার্কিং স্কিল খুব ভালো, চমৎকার চমৎকার কথা শোনায়, এবং তার কথা বলে এমন নাই যে সুবিধার সাথে কথা বলে হেসে ফেরত যায় নাই, মনটা হালকা হয় নাই। আর সবচেয়ে সুন্দর লাগলো শেষের কিছু কথা, যেটা সকলে প্রজন্মের জন্য জানা উচিত, যেটা সুব্রত বলে দিল। আশা করব এই কথাগুলা সকলে লালন পালন এবং চর্চা করবে, তবেই আসলে বাস্তবমুখী হওয়া মেন কথা, না শুধু গুগল সার্চ না করে বাস্তবে কি হচ্ছে, এবং শূন্য থেকে নিজেকে শূন্য ভাবা, তবেই নিজে অনেক বড় হতে পারবা। তো আমিও একই, তো সুব্রতর সমসাময়িক, সে কারণে বললাম আমি একই মত সহমত পোষণ করছি সুব্রতর সাথে, এবং এভাবে এই কথা দিয়েই আজ আমাদের গল্পটা শেষ করছি। ধন্যবাদ সুব্রত, অনেক ভালো লাগলো কথা বলে, এবং আশা করি এই কথাটা আমরা সকলকে পৌঁছাতে পারবো, যাদের নেওয়ার কিছুটা নিতে চায় নেবে, এবং যারা শুনতে চায়, শিখতে চায়, শিখবে। অবশ্যই নেবে, তার কারণ এটা আমার মনে হয় আমি আর তুমি যেখানে বসে আছি, সেখানে আমরা আজকের সময়কে যতটা পেরেছি আমাদের মতো করে, যেটা আসল কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমাদের কোনো অন্যরকম কোনো ধান্দা নেই, যেমন অনেক সময় বিজ্ঞাপনের ধান্দায় বলতে হয় যে এই সাবানটা মাখুন, এটা শ্যাম্পু, এই শ্যাম্পুটা মাখুন। আমরা পরিষ্কার কথা বলি, যে জীবনের কথা বলি, এবং আমার মনে হয় আগামী প্রজন্মের কাছে এটা যাওয়া উচিত। তারা নিজেদেরকে যথেষ্টভাবে, তারা আজকের পরিশ্রম অন্যরকম। আমাদের সময় একরকম আমরা খেলার সময় পেতাম, এখনকার ছেলেমেয়েরা খেলার সুযোগ পায় না, তাদের একাকিত্ব, অনেকেই প্রায় সিঙ্গেল, এখন তো প্রায় বাচ্চারা প্রায় অনেকে প্রায় একাই, প্রায়, তাই না? একটা আমাদের যেমন 3-4 ভাই বোন আমরা ছিলাম, এখন যেমন সেটা নেই একদম। তো সেখানে আমার মনে হয় যে এদের লড়াইটা অন্যরকম। সুতরাং সংকীর্ণতা হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয় এদের মধ্যে, যে আমার টিফিন, যেমন গার্জিয়ানরা শিখিয়ে দেয় যে এই টিফিনটা কিন্তু নিজে খাবে। আগে ছিল শেয়ার করা, শেয়ারিং, আগে কোথায় ছিল, ওদের সঙ্গে পার্থক্যটা এই হবে, আমরা একসঙ্গে খেলা করেছি, ব্যথা লেগেছে, আমরা উঠে পড়েছি, কেউ তাকায়ও নেই, আমরাও ভাবিনি। এখন যেমন একটা সামান্য দেয়ালে ধাক্কা রাখলে বাবা মা এমন করে লাফিয়ে পড়ে যে ছেলেটা তখন পরবর্তীকালে সে আর তৈরি হতে পারে না। আমরা যেমন আমাদের রেখেছো বাঙালি করে মানুষ করনি, আমাদের রবীন্দ্রনাথ বলে গেছিল না, তো সে বাঙালিকে আরো সাহসী হতে হবে, আরো আরো নিজের সেই জায়গা তৈরি করতে হবে। এখন আমাদের আর ন্যাকা হয়ে থাকার সময় নেই, আমি মনে করি বাস্তবে এটাকে নিয়ে আসতে হবে। যাই হোক, হ্যাঁ, বাস্তবায়িত হতে হবে, এবং আমরা বাঙালিরা অনেক কিছু করতে পারি। সেই জায়গাটা কিন্তু আমাদের বড় বড় মহান যারা যারা নায়ক ছিলেন, যেমন আমাদের রামমোহন রায়, বিদ্যাসাগর,
রবীন্দ্রনাথ, নজরুল, আমাদের কত কি আছে। আমরা এদের দেখেই তো, আমরা যদি এক পাতা যদি এদের একটা করে এদের জীবনী পড়ি বা এদের কোনো লেখা কিছু পড়ি, তাহলে আমরা এক ধাপ করে এগিয়ে যেতে পারি। একদম। ঠিক আছে, আর কথা না বাড়ে আমাদের গল্পটা এখানেই শেষ করছি। সুব্রতকে ধন্যবাদ এবং আশা করব সুব্রতর পর সাথে আরও কথা হবে, গল্প হবে, গান শুনবো। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। খোদা হাফেজ।